জুলাই সনদ বাস্তবায়ন বলতেও হাসি লাগে আমার। বেচারা বেচারা ইনুস আর তার ভাইস প্রেসিডেন্ট কোথাকার ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ, তারা এখনো চালাইতেছেন। 1 মাস টাইম এক্সটেন্ড করছিলেন ঐক্যমত্য কমিশন। লাস্ট ডেট কবে? 15 তারিখে, এই মাসের 15 তারিখে। এই মাসের 15 তারিখের মধ্যে ওরা জুলাই সনদ শেষ করে লাগবেন, একদম সনদ কইরেই ছাড়বেন। আরে বাবারে, উনি তো 12 থেকে 15 দিন তো আমেরিকাতেই কাটা এলেন। এই যে 6 জনের বাইন্দে নিয়ে গেছিলেন 3টা দলের, খুলেন দেখি। যাওয়ার আগেই বলেছিলাম দেখে দিয়ে কোনো কিছু আসবে না, কারণ তার পকেটে যে দলিলটা আছে এটা হলো সিট ভাগাভাগির দলিল। সিট ভাগাভাগির দলিল দিয়া এটা ফয়সলা করা যাবে না। কেন যাবে না? মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো বিএনপি মনে করে আমি সাধারণভাবে ছোট্ট শব্দ হলে সংস্কার, দেশের আইন কানুন সংবিধান সংস্কার করতে হবে, এর চেয়ে বিষয়টা এই অর্থে সংস্কার। বিএনপির পজিশন হচ্ছে যে সে কোনো ধরনের সংস্কারে হ্যাঁ দিবে না, এটা তো শুরু থেকেই পজিশন তার। এটাই তো ইন্ডিয়ান পজিশন। ইন্ডিয়ানও এই কথা বিবিসি কে দিয়ে অন্তত 6 বার এই আর্গুমেন্ট করছে, বারে বারে বলছে এখনই নির্বাচন, এখনই নির্বাচন। ইউনূস তো তত্ত্বাবধায়ক সরকার, 3 মাস পরে সব কেন আছে? তো যাক না, ইলেকশন দিয়ে চলে যাক, এখন ইলেকশন দেন। এই যে এখনই ইলেকশন, আপনার মানেটা কি? নো সংস্কার, কোনো কিছু বদলানো যাবে না, নো কনস্টিটিউশন হাত দেওয়া, মিলে গল্পটা। বিএনপি এখনো সেই জায়গায় আছে কেন? এটা হচ্ছে প্রশ্নটা। শুধু ইন্ডিয়া বলছে এই জন্য না, তার চেয়ে বড় কারণ আছে। কারণটা হলো এই, আগে ইলেকশন পরে জুলাই সনদের বাস্তবায়ন, এইটা করলে তার যে সুবিধা, সে ধরে নিচ্ছে ইলেকশন হলে তো সেই জিতবে। এইবার সে জিতে, এইবার এই যে আইসে ঘোষণা দিবে জুলাই আগস্টে কিছু হয়নি, প্রমাণ কিছু হয়েছে, প্রমাণ কি? লিগ্যাল ভিত্তি কই? লিগ্যালি কোথাও লেখা নাই। ইলেকশন হয়ে গেছে মানে কি? কোথাও লেখা নাই জুলাই আগস্টে কিছু হয়েছিল। এমন কি হাসিনা ক্ষমতা ছেড়ে ছেড়ে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশটা চলছে, যারাই যা কিছু করছে এ সব অবৈধ। কিন্তু সব বুঝতে রে, সাবধান, কথা বুঝিনি। এই যে তেল মারতেছেন 13 জুন থেকে তারেকের সাথে হাত করতেছেন, কোনো লাভ নাই। তারেকের মনে আছে আপনাকে সে গাছে লটকাইব অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে, কারণ সে তো কনস্টিটিউশন বদলাতে দেয় নাই। ফলে পুরান কনস্টিটিউশন আবার চালু করতেছেন কোনো চেঞ্জ না করে। এর মানে হলো ওইটা আপনার ফান। কেন? তারেক রহমান আগে ইলেকশন দিয়ে দিচ্ছে, কিছু তো বদলাইতে দেয় নাই। এই জন্য জুলাই সনদ বলতে কি, জুলাই সনদ আবার কি? সে এটা কখনোই পাশ করবে না, কখনোই এটা কনস্টিটিউশনের অংশ হইতে দেবে না। এই জন্যই তর্ক কত মাথায় তুলতেছে, খেয়াল করেন। সংসদ সংবিধানের উপরে না নিচে যাবে? না না, সংসদ তো সংবিধান তো খুবই পবিত্র জিনিস। সংবিধানের মধ্যে নতুন কিছু ঢুকায় সেটা তার উপরে? না না, এটা হতেই পারে না। আমি বহুবার বলেছি তারেক তার বাবার নাম ভুলে গেছে, তার বাবা কেমনে ক্ষমতা আসছিল ভুলে গেছে। এটা আগের দিনের, আমি অনেক ডিটেল বলছি, আজকে আর একটা বলতে চাচ্ছি না। সার কথা হলো যে সে সংসদে সংবিধানে হাত দিতে দেবে না। না দেওয়ার অর্থই হলো এইটা দিয়ে সে আঙুলে লাচাবে ইউনূস সাহেবকে। ইউনূস সাহেবকে আগেই বলবে আগে আমাকে জিতান, কিন্তু এইবার সো কল ইলেকশনের মধ্যে আমাকে জিতাইবেন আপনি, বুঝছেন? আমাকে যদি জিতান তাহলে আপনাকে মাফ করব, ঠিক যেভাবে হাসিনা মঈনকে নাচাইছিল। এখন আমি তারেক জিয়া আপনার ইউনূস সাহেবকে নাচাবো আমি। সুতরাং ভালো চান তো আমারে জিতান, আমার ক্ষমতায় নেন। কেমনে নেবেন আমি তো জানি না। আমার যদি নেন, দেন আপনার অপরাধ আমি মাফ করে দেব। এই জন্য সে বলতেছে ইলেকশন আগে, এরপরে 2 বছর টাইম দিতে হবে আপনাকে, আমাকে কোনটা কতটুকু কি নিব না নিব এটা আমি ঠিক করবো। ক্লিয়ার? গত কিছুদিন ধরে দেখতেছি একটা পাল্টা বয়ান তৈরি হয়েছে। আমাদের বিখ্যাত তাত্ত্বিক সালাউদ্দিন, অ্যাকচুয়ালি সালাউদ্দিন হলো যে রয়ের অবস্থানটা ক্যারি করে নিয়ে আসে প্রত্যেকবার, আর সেটা বিএনপির বক্তব্য হিসাবে বিভিন্ন ফোরামে বলে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনে গিয়ে বলে। সালাউদ্দিন যেটা বলে এটা ইন্ডিয়ানদের বক্তব্যটা, সো ইন্ডিয়ানদের অ্যাপ্রুভড বিএনপি বক্তব্য, এটা হচ্ছে তার খাস হেডলাইন। কেউ কেউ বলতেছে যে এই যে সালাউদ্দিন কয়েকদিন ধরে বলতেছে নাকি, গত কয়েকদিন ধরে, বেশি দিন না, 2-3 দিন আগে দেখতে, না না কি বলেন, ঐক্যমত্য কমিশন যদি আমরা ফেল করতে দিই তাহলে তো বাংলাদেশ খুব খারাপ জায়গায় পড়ে যাবে। না না, ইলেকশন মন্ডল হয়ে যাবে, এটা তো করতে দেওয়া যায় না। আসেন আমরা আমরা একসাথে যদি থাকি, এইটাই তো শক্তি। তাহলে কি করতে হবে? আমরা এখন একটা সবাই একমত হয়ে একটা জুলাই সনদ পাশ করে দেবো। হম, ব্যাপারটা কি এত সহজ?
তাহলে এই যে লটকাইতেছে গত 6 মাস ধরে, এটা কেন? আর এখন আমি এত সহজে সালাউদ্দিন মানিয়ে নিচ্ছে, ঘটনাটাকে আসলে কি মানতেছে না? সরি ভাইজান, আপনার সবার জন্য সরি যারা এরকম ভাবে ভাবতেছেন। সালাউদ্দিন এটা মেনে নেয়নি, সে তার পুরান অবস্থানে আছে। কিরকম? ও বলতেছে যে আসেন আমরা একমত হয়ে যাই জুলাই সনদ নিয়ে, কিন্তু এই যে কিন্তুটা এখন শোনেন, কিন্তুটা হলো ওটা এখনো পাশ করবো না তো, ওই একই ইলেকশন হয়ে যাবে 2 বছর পরে, যারা যারা ক্ষমতায় আসবে আমাদের ভিতর থেকে তো আসবে, তখন আমরা ঠিক করবো 2 বছর পরে এটা কি বাস্তবায়ন করবো। বুঝতে পারেন? না ইন্ডিয়া না সালাউদ্দিন, ফলে 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 না তারেক। ইলেকশনের আগে কনস্টিটিউশনে হাত দিয়ে জুলাই সনদের মানে সংস্কারের কোন আইনি ভিত্তি তারা দিবে না, না, না। এইটি তারা ছলে বলে করতে যাচ্ছে। কিন্তু এই প্রসঙ্গটা তুললাম কেন এখন? কারণ আজকে সকালে ওই ওই একই আলী রিয়াজ আবার একটা মিটিং রাখছে, জানে যে তার আয়ু বেশি দিন নাই, 15 তারিখের মধ্যে ক্লোজ করতে হবে। আজকে অলরেডি 5 তারিখ, আর 10 দিন আছে মাত্র। আজকে বলতেছে দেখেন, ওই আবার সবার কাছে লাস্ট চান্স, আপনারা যদি সর্বদলীয় ভাবে একটা প্রস্তাব দিতে পারেন আমরা নিয়ে নেব। উনি নিজে জানেন এগুলা শতবার চেষ্টা করে ফেল করছেন উনি। একমতের কোন প্রস্তাব, কোন সংস্কার, কোন জুলাই ঘোষণা তার দিতে পারে না, দিতে দিবে না, অন্তত বিএনপি অন্তত সালাউদ্দিন সাহেব এটা হতে দিবে না। এরপরেও এরা আমরা বুঝি নাই যেন ওর ভান ধরতেছে। আজকে কি বলতেছে ফাইনালি? হ্যাঁ, যেহেতু কেউ, হেডলাইনটা ইন্টারেস্টিং, হেডলাইনটা হলো দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করে দিবে কমিশন। আলী রিয়াজ দেখে মাঝে ভালো রে, এই তো এবার তো করে ফেলাবে, তেমে কান দই আছে, এত তাড়াতাড়ি খাওয়া শেষ করেন না। ভেতরে কি আছে? ভেতরে রিপোর্ট হলো এই, ওনারা আজকেও দিছে, এখনো দিতে আছেন যে আর ভাই আপনারা একসাথে একটা প্রস্তাব, হ্যাঁ যদি না দেন তাহলে কিন্তু কি করবো আমরা? আমরা এবার 4-5টা প্রস্তাব দেবো। কাকে দিব? না না, হেডলাইনে যা লেখা আছে ওইটা না, হেডলাইনে লেখা আছে আমরাই করে এলাম একটা প্রস্তাব দিয়ে নিজেরা বাস্তবায়ন কথা না, ওনারা আবার প্রস্তাব দেবেন 4-5টা ইউনূস সাহেবের কাছে। এইবার ইউনূস সাহেব যা করে করুক, আমাদের কি, আমরা এখন কোথাও হাফেজ পেলে যাবো বাসায়, কামাই দান্দা যাওয়া হয়েছে, খারাপ হয় না গত 1 বছর। তাহলে আবার প্যাচ করতেছেন উনি। উনি এরপর থেকে দোকান বন্ধ করার জন্য বলতেছেন উনি এইবার নিজেরা যা যা মনে করবেন কি কি হইতে পারে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি এগুলো নিয়ে কি হইতে পারে সেগুলো নিয়ে এক্সপার্টাইজ ওপিনিয়ন সহ তাদের মতামতটা ওনারা ইউনূস সাহেবের কাছে পেশ করে দিয়ে খোদাবেজ বলে চলতে, মানে দায় দায়িত্ব এখন ইউনূসের কাঁধে চাপাই দিবেন ওনারা। এইবার ইউনূস সাহেব যা করেন ওনার ইচ্ছা। কি হচ্ছে এখন ইউনূস সাহেব কি করবেন? এখন বার্গেনিংটা হবে ইউনূস সাহেবের সাথে সালাউদ্দিনের। সালাউদ্দিন বার্গেনিংটা কি করবে সে তো আগেই বলে দিচ্ছি আমি, কি করবে? ইউনূস সাহেবকে বলে দিবে যে ভাই সাহেব বেশি লড়েন না, আমাদেরকে জিতে দেন, ক্ষমতা যাওয়া 2 বছরের মধ্যে আমরা বাস্তবায়ন করে দেবো। এই জায়গায় আসা ছাড়া আপনার উপায় নেই। আপনি এখন 111-এর মইনের মতন হাসিনার পাল্লায় পড়ছেন। আমরা হইলাম কি হাসিনা, আপনি হইলেন মইন, গ্যারান্টার হলো প্রণব। এই জায়গায় এখন আমাদের, আপনার আর আমার মধ্যে, আপনি ইউনূস আর আমি তারেকের মধ্যে মাঝখানে কোনো প্রণব মুখার্জি নেই, এর হচ্ছে সমস্যা। কিন্তু অসুবিধা নাই, আমরা তো করে দেবো, কিন্তু আপনি আগে আমার নির্বাচিত করে দেবেন। তাহলে ঘুরে ফিরে সেই মুরগি আগে না ডিম আগে, এই তর্ক শুরু হয়ে গেল। তাহলে বুঝছেন কিছু? কি জুলাই সনদ ইলেকশনের আগে হবে না, আগে ইলেকশন পরে সনদ ফনদ দেখা যাবে, এটা হচ্ছে লাস্ট লাইন। আগে 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 নির্বাচন, এখন নির্বাচন, যে কথা দিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেটি এখন আছে, সেটি ইন্ডিয়ানদের পজিশন, সেটি সালাউদ্দিনের পজিশন, সেটি তারেকের পজিশন। নাহিদ ইসলাম আপনার চিনেন, ছাত্রদের যে ফাইনালি যে দলটা দাঁড়িয়েছে এনসিপি নামে, সেই দলের আহ্বায়ক উনি। আগে ইউনূস সরকারের উপদেষ্টাও ছিলেন, ওখান থেকে পদত্যাগ করে সেই দলটা খুলেছেন। আপনার নাহিদ ইসলামকে চিনেন। নাহিদ ইসলাম গত কয়েকদিন ধরে একটা বিশাল কথাবার্তা বলার জন্য উসকুস করতে করতে বলে ফেলছেন। প্রথম বলছেন সম্ভবত পরশুদিন এনটিভির 10:30 নিউজের প্রথম নিউজই ছিল এটা, একটা বাসার ছাদে দাঁড়িয়ে উনি ইন্টারভিউ দিচ্ছেন, এনটিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে।
সেখানে উনি বলতেছেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন। এই খবরটা আমি পড়ছি আবার, সেটা বোধহয় সমকালে ছাপা হয়েছে গতকালকে। হেডলাইন হলো কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে দাবি করছেন নাহিদ ইসলাম। এরপরে উনি একটা স্বগতোক্তি, নিজের দোষ স্বীকার করে, ভুল স্বীকার করে একটা বাক্য উনি বলছেন। বাক্যটা ইন্টারেস্টিং। উনি বলতেছেন উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল আমাদের একটা বিরাট ভুল। ইন্টারেস্টিং। তাদের প্রতি আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি, এই বলে তিনি অভিযোগ করেছেন। শেষে একটা হুঙ্কার দিয়েছেন, এইসব উপদেষ্টাদের নাম উনি ফাঁস করে দিবেন। ওই দিনই বলেন নাই, গত কালো না পরশু দিনে বলেন নাই, কিন্তু এই হুঙ্কার দিচ্ছেন বারে বারে যে নাম প্রকাশ করে দেবেন। আর সাথে আরো অনেক কথা বলছেন, যেমন বলছেন যে তারা যদি উপদেষ্টাদের পদে যদি না অন্তর্ভুক্ত করতেন নিজেদেরকে, তাহলে এই ইউনূস সরকার 3 মাসও টিকতো না। অনেকটা জাস্টিফিকেশন যে কেন তারা উপদেষ্টা পরিষদে অংশ নিয়েছিল। কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি বহু আগে থাকতে বলে আসতেছি যে এই ছাত্র নেতাগুলা একদিন নিজেই নিজের হাত কামড়াবে, আফসোস করবে যে কেন আমরা ইউনূসকে সরকার প্রধান বানানোর জন্য ধরছিলাম, আসিফ নজরুলের পাল্লায় পড়ছিলাম কেন, এগুলোর জন্য আফসোস করবে। আমি আশা করি নাই এত তাড়াতাড়ি তাদের সেই আফসোসটা বাস্তব হয়ে উঠবে। এই আক্ষেপগুলো সেদিকেই যাচ্ছে। আসলে উপদেষ্টা বলতে কতটুকু, প্রধান সহ আমরা এখনো জানি না। আচ্ছা, আরো আছে। তো এই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ কি? 2টা খুব সাংঘাতিক অভিযোগ তুলছেন উনি। এই উপদেষ্টারা এই সরকার পড়ে গেলে বা এই সরকারের টার্ম শেষ হয়ে গেলে পরে তাদের কি হবে? অর্থাৎ তারা এত টাকা পয়সা খাইছে যে এই টাকা নিয়ে তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পড়া যাবে। এই জন্য তারা পছন্দনীয় দলের সাথে অ্যালায়েন্সও করে ফেলছে। তারা এই টাকা পয়সা নিয়ে ভেগে যাবেন। আচ্ছা বলেন তো দেখি, তাহলে হাসিনা চোর গঙের অপরাধটা কি? ওদের তুলনায় আপনারা তো কম গেলেন না, যা কি বেশি? হাসিনা এবং তার চোরদেরকে কেউ বিশ্বাস করতো না, দেশের মানুষেরা এক স্বার্থবাদী ছাড়া কেউ তাদের উপর আস্থা রাখতো না। আপনাদের উপরে মানুষ তো আস্থা রাখছিল, তাই না? এইসব উপদেষ্টা মহোদয়গণ যারা কানাডা আমেরিকা টাকা পাঠিয়েছেন, এই লজ্জা কোথায় রাখবে? এনিওয়ে, এক্সাক্ট নাইদের ল্যাঙ্গুয়েজটা এরকম। উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন, তারা রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে চলছেন, এইটা অভিযোগ দায়ের করছেন নাহিদ। এখন আমার নাহিদকে পরামর্শ, খুব স্ট্রেট কাট বলবো নাহিদকে। আমি আগে বলেছি আপনাদেরকে যে আপনারা একদিন হাত কামড়াবেন, আফসোস করবেন, না বুঝে কত কি করে বসেছেন পোলাপান ইচ্ছা মন দিয়ে। আপনাদের প্রথম যাদের নাম করবেন, কেন তাদের কাছে গেছিলেন, কেন তাদের পাল্লায় পড়ছিলেন, ওইটা সহ বলবেন। তারা এখন বিশাল জ্ঞানী তাত্ত্বিক হিসেবে আপনার সামনে আসুক আর আপনাদেরকে বিশাল ক্ষমতা এনে দিবেন, ইউনূসের ক্ষমতায় ঢুকাই দিবেন। এই বক্তব্য নিয়ে আসুক না কেন, যাদের নাম করতে চান তাদের সবার কাপড় খুলে দিতে হবে আপনাকে ওপেনলি। এবং তার অর্থ যদি ইউনূস সাহেব হয়, তাকেও আপনাদের কাছে যদি স্ট্রং পয়েন্ট থাকে, অভিযোগ থাকে, তাদের অর্থ নয়চয় করার, তাদের অনৈতিক কাজ করার, দেশ বিরোধী জনগণ বিরোধী কাজ করার বিষয়ে যদি আপনাদের কাছে অভিযোগ থাকে, তো পরিষ্কার করে বলবেন। আপনাকে একটা কথা মনে করাই দিই, দেখেন সৎভাবে রাজনীতি করতে গেলেও মানুষের ভুল হতে পারে, রাজনৈতিক নেতার ভুল হতে পারে। এই ব্যাপারে দুনিয়ায় যদি কারোর নাম দেখতে চান, আপনারা পড়তে চান, হিস্ট্রি দেখতে চান, সেক্ষেত্রে আমি নাম করবো ফিদেল কাস্ট্রো। অনেকে চিনেন, কিউবার একছত্র নেতা ছিল ফিদেল কাস্ট্রো। ফিদেল কাস্ট্রো পপুলার, মরার আগে পর্যন্ত পপুলার ছিল। কেন? কমিউনিস্ট বলে? মোটাও না, বহুত কমিউনিস্ট নেতা ছিল, এত পপুলার ছিল না। প্রত্যেকটা কমিউনিস্ট নেতার বিরুদ্ধে যত সব স্ল্যাং কেচ্ছা কাহিনী আছে, এটা শুনলে কোনো আপনার হাসি পাবে, লজ্জা পেতে পারে। কিন্তু ক্যাস্ট্রোর বেলা এটা ঘটেনি কখনো। কেন? ক্যাস্ট্রো প্রকাশ্যে পাবলিক ডেকে বলতেন এই কাজটা করতে গিয়ে তিনি কি ভুলটা করছেন, সৎভাবে বলে দিতেন, আমার এটা করা উচিত ছিল, এভাবে ভাবা উচিত ছিল, আমি এই দিকটা ভাবতে ভুল করেছি। ফলে পাবলিক খেপতো, তার উপরে রাগ করতো। এটা হলো অনেকটা আপনার আম্মা কোনো একটা জিনিস করে দেয়নি আপনাকে, আপনি আম্মার উপর রাগ করেন না? আম্মার উপর রাগটা কেমন বুঝেন না? একদিকে টান ফিল করছেন, আপনি একটা লেভেলের পর যেতে পারেন না, ঘ্যান ঘ্যান করে আম্মা কেন এটা করো না, তুমি এরকম করবা না, চিৎকার চেঁচামেচি করলেন। 2 মিনিট পরে আবার আম্মার সাথে যে সম্পর্ক সেটাই হচ্ছে।
আপনি আমার সাথে যতই চিৎকার চেঁচামেচি করেন, একটা লেভেলে পড়তে যাবেন না আপনি। আলটিমেটলি বলি না আমরা, রাগে নিজে চুলছে, এটার মানে কি? মানে হলো কাকে অভিযোগ দিব আমি? যে যাকে অভিযোগ দিব ও তো আমার প্রিয় লোক একটা। ফিদেল কাস্ত্রোর সঙ্গে তার জনগণের সম্পর্ক ছিল। ফলে উনি যখন বলতেন আমি এইটা এইরকম এরকম কারণে এই ভুলটা করছি, উনি পাবলিকের কাছে স্বচ্ছ থাকতেন। অসৎভাবে তিনি কোনো কাজ করেন না। এইটা যখন মানুষ পরিষ্কার করে বুঝে, তখন মানুষের রিয়াকশন হবে একরকম। আপনি ভুল করলেও এই ভুল মাফ করে দিবে সে। কিন্তু আপনি চোর বলে আপনাকে 7 জনের কাছে আপনার কেচ্চা খাইনি বলে বেড়াবেন, আদালতে মামলা দায়ের করবে না। ফারাকটা বোঝার চেষ্টা করেন। সৎ নেতা হওয়ার এই হলো সুবিধা। মানুষ ভুল করতেই পারেন, নাহিদরা আপনারা ভুল করতেও পারেন, স্বাভাবিক। বলবেন কম বয়সে কত কিছু করেছে, ভুল হয়ে গেছে। আপনারা যদি এই কাজটা সৃষ্টি করতে পারেন, পথ দেখাতে পারেন, যে ভুল হলে অবলীলায় পাবলিকের কাছে স্বীকার করবেন, অকপটে স্বীকার করবেন, দিল খুলে স্বীকার করবেন, যেন মানুষের দিলের মধ্যে পৌঁছতে পারেন। আপনার আবেদনটা মানুষ যেন বুঝতে পারে, আপনার সততাটা যেন বুঝতে পারে। এইভাবে স্বীকার করেন পাবলিকের কাছে। আমি 100 ভাগ গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের মানুষ এসব ব্যাপারে খুবই উদার, একদম মর্মে প্রবেশ করবে তারা আপনার, রিয়েলি আপনাকে বুঝবে। আপনি নিশ্চিত থাকতে পারেন। সৎভাবে মানুষের কাছে সারেন্ডার করেন। সারেন্ডার, সারেন্ডার অ্যান্ড সারেন্ডার। জননেতা মানে সারেন্ডারের উল্টা আরেকটা শব্দ হলো সারেন্ডার। আপনি তো পাবলিকের পায়ে মাথা নত করবেন, আপনি তো পাবলিকের স্বার্থ দেখার লোক। আপনার ভুল হতেই পারে, সৎভাবে করেছেন, ভুল হয়ে গেছে, সৎভাবে এই জন্য স্বীকার করে নেন পাবলিকের কাছে। কেস ওখানে ডিসমিস। পাবলিক লাস্টে যেটা আবার সাবধান করবে আপনাকে, দেখেন একই ভুল বারে বারে করবেন না। একজন খুব গম্ভীর হয়ে রাগ করে আপনাকে বলবে, হয়তো আপনি মেনে নেবেন, ইয়াস আমি এটা মনে রাখবো আপনাদের কথা। কিন্তু সাথে আরেকটা পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি পরিষ্কার করে বলে দিই আপনাদের আরেকটা জিনিস। দেখেন, মানুষের জীবনযাপন করার জন্য অর্থ লাগে, স্বাভাবিক। আপনি যখন রাজনীতি করবেন, আমার জীবনযাপন, আপনি যদি একটা অন্তত একটা বউ তো থাকবে, মেয়ে হলে স্বামী তো থাকবে, তাহলে এগুলোর জন্য তো পালে পুষে একটা সংসার চালানো, ডেলি খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? সংসার খরচ থাকবে না? ঠিক আছে, আপনি যদি পরিষ্কার করে পাবলিককে বলেন যে দেখেন আমি এই 60,000 টাকার মাসের একটা লাইফ লিড করি, এবং এই টাকাটা আমি কিন্তু চাঁদা তুলে নিই, পাবলিক কিছু বলবেন না আপনাকে। আপনি যদি পরিষ্কার করে বলেন আমি ম্যাক্সিমাম 1 লাখ টাকা বাজেটের, মাসে আমি 1 লাখ টাকা বেশি খরচ করি না, বাসা বাড়িতে থাকে, এই হলো বাসা ভাড়া, এই হলো আমার থাকে খরচ, এই আমার ছেলের স্কুলের খরচ, এই সব মিলে দেখেন আমি যা কিছু করি 1 লাখ টাকার মধ্যে রাখি, কি 50,000 টাকার মধ্যে রাখি। ওপেনলি করেন, এটা ওপেন বলেন যে এটা আমি চাঁদা তুলে করেছি। এগুলো এক জিনিস, কিন্তু সাবধান, আপনি 14 পুরুষ বসে বসে খাবে, ওইটার টাকা একবারে নিচ্ছেন আপনি। এইবার আপনি হাসিনার চেয়েও নিকৃষ্ট চোর একটা। দুইটা ফারাক করতে শিখেন, দুটো এক জিনিস নেই। আপনাকে মানুষ অবলীলায় মাফ করে দিবে, আপনি স্রেফ সংসার চালানোর জন্য, হাত খরচের জন্য, রাজনীতি করার যে টাকা লাগবে সেটার জোগাড়ের জন্য আপনি টাকা নিয়েছেন। সেটা কত? অ্যাভারেজ মাসে 1 লাখ টাকার বেশি না, 50,000 থেকে 1 লাখ টাকা এর বেশি না। আপনি সৎভাবে মানুষের সামনে খাড়া হইতে পারবেন, সৎভাবে কথা বলতে পারবেন, আপনার গলার জোর বেড়ে যাবে, যার সত্য তো স্ট্রেট কাট বলতে পারবেন, কাউকে পরোয়া করবেন না। আপনি নিজেই টের পাবেন যে আপনার গলার জোর বেড়ে গেছে, কারণ দিল, দিলটা সাফা, পরিষ্কার, এবং তা আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই নতুন ধরনের দিনের কথা চিন্তা করে, নতুন ধরনের রাজনীতিবিদ রাজনীতির কথা চিন্তা করে সেই ট্রেন্ডটা শুরু করতে পারে। এটা ছাড়া হবে না। হাসিনা যে সমাজ রেখে দিয়ে গেছে আমাদের জন্য, প্রতিটা লোক চিন্তা করে আমার কি লাভ, এই নতুন সরকার আসতেছে আমি খাবলা দিয়ে কি নিতে পারি। এইভাবে একটা দেশ চলবে না, চলতে পারে না, ওটা অসম্ভব। এটা কোনোদিন এই সমাজ টিকবে না, খাড়াইতেই পারবে না। আর ন্যূনতম একটা সততা লাগে, একটা ন্যায়ের বোধ লাগবে, একটা ইনসাফ লাগবে, একটা মরালিটি লাগবে, এথিক্স লাগবে। আপনার বাচ্চা যখন কথা শুনবে না, ওকে কি বলবেন আপনি? এই কাজটা করা যাবে না, কেন করা যাবে না? ও যখন জিজ্ঞেস করবো আপনি যে আনএথিক্যাল এই কাজটা করছেন, আপনি করতেছেন, তাহলে আপনি কিসের বলে আমাকে বলতেছেন এটা আনএথিক্যাল কাজ, এটা করা যাবে না? নিজের বাচ্চার সামনে দাঁড়াতে পারবেন? ওটাও চিন্তা করেন। এমন লাইফ লিড করেন না যেটা কথা, যেটার পক্ষে কোনো ন্যায়বোধ নাই, যেটার পক্ষে আপনি বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। এইটা করেন না অন্তত। এই প্রাইমারি খুব ছোট্ট ছোট জিনিস দেখেন, আপনি আপনি বলেন আপনি তো ভাই কোনো চাকরি করেন না, রাজনীতি করেন, বলে আপনার তো খেতে পড়তে সমাজের
সমাজে থাকতে গেলে ফ্যামিলি চালাতে হবে, এর একটা খরচ তো আছে। কিন্তু সাবধান, বারে বারে বলতেছে, এটা কত হতে পারে? 50,000 থেকে 1 লাখের বেশি তো হতেই পারে না। আপনার রাজনীতি করার খরচ সহ 1 লাখ টাকার উপরে এটা যেতে পারবেন পার হেড, পার ফ্যামিলি। কাজে এইসব দিকগুলো থেকে সততা প্রদর্শন করেন। রাজনীতির বহু তত্ত্ব জ্ঞানের চেয়ে এটা বিশাল ক্ষমতাবান, কারণ আপনি কখনো পাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। আপনাকে পাবলিক সবসময় ভুল করলেও মাফ করে দিবে, স্বীকার করবেন না, মাফ করে দিবে। এই নতুন ট্রেন চালু করতে পারেন আপনি। আর এই শুধু হুমকি দিলে হবে না, পরিষ্কার করে বলে দিতে হবে তারা কি করছে, যতটুকু জানেন। আরো আগাই দিয়ে আপনাকে 2টা কাজ করতে পারেন। একটা হলো একদম প্রেস ডেকে এটা বলে দিবেন সবগুলো কথা। আর 2, সরাসরি দুদুকে যাবেন, গিয়ে বলবেন আপনাদের কি আইন কানুন আছে দেখেন, আমি এগুলো নিয়ে যে স্বাক্ষর দিচ্ছি এগুলো নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবেন। তারা যদি কোনো আইন কানুন হ্যান ত্যান দেখায় বলে আমরা করবো না, আপনি ওইটাই পাবলিকলি বলে দিবেন প্রেসের সামনে, আমি দুদুককে গেছিলাম, দুদুক আমাকে এই বলছে। পাবলিক বিচার করবে, এখন দুদুক কি করবে? পাবলিক জানে কি করতে হবে। আপনি আপনার এই সততার জায়গায় দাঁড়ান। যদি রিয়েলি বাংলাদেশে একটা তরুণ রাজনীতিবিদ হিসেবে নয়া ট্রেন্ড শুরু করতে চান, নতুন একটা পথ চালু করতে চান, এর চেয়ে ভালো পথ আর নাই। একটা ন্যূনতম সততা দৃষ্টান্ত, একটা ন্যূনতম সততার একটা স্টাইল, এটা শুরু করেন এই পার্টিটা। মানুষ মনে রাখবে এনসিপিকে। সামনে বিশাল বিশাল কাজ আসতেছে। আমাদের জুলাই আগস্ট নিয়ে আজকে প্রশ্ন তোলার চেষ্টা করছে অধ্যত্ত, সালাউদ্দিনরা অধ্যত্ত দেখাচ্ছে, জুলাই আগস্ট মুছে ফেলতে যাচ্ছে। ওইদিকে ওয়াকার হুমকি দিচ্ছে, তার খুব নাকি কান্নাকাটি লাগে এখন। কি জন্য? এই যে হাসিনার বিচার হয়ে যাচ্ছে, এই মাসে রায় হয়ে যাবে, এবং এরপরে যতগুলো আর্মির লোকের নামে হাসিনার ওই 1400 খুনের অভিযুক্ত যেসব আর্মি অফিসার আছে, ওনার নাকি খুব কান্না পাচ্ছে এখন। গাড়ি করে করে আর্মি অফিসারদের আইসিটি কোর্টে নিয়ে যাবে, এইটা কল্পনাই করতে পারতেছেন না। কত বড় ধূর্ত লোক দেখেন আপনি, ধান্দা। উনি এগুলা বলে আসলে যেগুলো অপরাধী তাদেরকে উস্কাইতেছে। আসল স্বার্থটা ওনার নিজের, কারণ উনি সবচেয়ে বড় হুকুমের আসামি, 1400+ লোক হত্যার। হাসিনা টু ডাইরেক্ট তিনি, তার থেকে নানান অফিসার। হুকুমের আসামি হলেন উনি, সবচেয়ে বড় হুকুমের আসামি হাসিনার পরে। তাই উনার এখন খুব কান্না লাগতেছে যে ডেলিভারি এরকম ভ্যানে করে নিয়ে যাবে। এটা তো উনি দেখতে পারেন না, উর্দি পরে চলে যাচ্ছে ভ্যানে করে। উর্দি তাদের থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, নট নেসেসারি তাদেরকে উর্দি পরে, উর্দিকে অপমান করে তাদেরকে আইসিটি করে হাজির হতে হবে, নট নেসেসারি। কিন্তু তার মানে এটাও না যে তারা বিনা বিচারে পার পেয়ে যাবে। উনি নিজে বিনা বিচারে পার পেতে চান, উনি নিজে ফাঁসির দড়ি থেকে পার পেতে চান। সেই জন্য উনি আর যারা অন্য আর্মি অফিসার আছে, সাধারণ ক্যাপ্টেন হতে পারে, কিন্তু সে তো সবচেয়ে নিচে, সে তো হুকুমের 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 সবচেয়ে নিচের একটা এক্সিকিউটিভ। সবচেয়ে বড় শাস্তি হবে তো যে যত উপরে তাদের বড় শাস্তি হবে, যত নিচে তাদের মিনিমাল শাস্তি হতে পারে, নাও হতে পারে। তো উনি এখন চেষ্টা করছে সবাইকে একসাথে নিজের পক্ষে নিতে। কেন? নিজেকে বাঁচানোর জন্য। ওনার লাফালাফি শুরু হয়ে গেছে। উনি বলতে চাচ্ছেন, এর আগের একই রকমের বক্তৃতায় সেনার সদস্যদেরকে, অফিসারদেরকে ডেকে বলেছেন কিসের জুলাই আগস্ট, কিছু হয় নাই, কিসের এনসিপি, কিসের তাদের রেজিস্ট্রেশন, এইটা উনি বলছেন এর আগের আর্মিদের অফিসারদের সমাবেশ। এখন উনি আবার লাফালাফি শুরু করছে। আমি মনে করি আর্মি চিফ ওয়াকার অলরেডি যে বক্তৃতাটা দিয়েছেন, স্টাডি আলোচনার উছিলায় অফিসারদের সামনে, সেই বক্তব্যটা অলরেডি একটা অফেন্সিভ, একটা অপরাধের বক্তব্য। উনি এই কথা বলতে পারেন না। আদালত কি করবে? আদালতের বিচার হাত থেকে উনি বাঁচবেন কিভাবে? অফিসারদেরকে এটা নিয়ে উস্কানি দিয়া দল ভারী করাটা, এইটা সেনা বিদ্রোহের পর্যায়ে পড়ে। সেনা ডিসিপ্লিন ভঙ্গের কাজ করেছেন উনি। আমি মনে করি এইটার জন্যই তার বিচার হওয়া উচিত। এখনই এটা নিয়ে, এই অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। এগুলোর বিরুদ্ধে যদি তরুণেরা দাঁড়াতে না পারে, বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। এদের সবাইকে পরাস্ত করতে হবে আপনাদেরকে। কাজেই নিজেরা সৎভাবে আবার উঠে দাঁড়ান। আর একটা জুলাই আগস্ট আপনাদেরকে করতে হবে, আপনাদের জন্য ওয়েট করতেছে। আপনাদের ভাগ্য, দেশের ভাগ্য এগুলো নির্ভর করছে। আশা করি আপনারা আমার কথা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন।